সমরেশ সম্মাদদার ধীরে ধীরে মিত্র এস্টেটের মূল দরজার সামনে এসে দাঁড়াল। বিশাল কাঠের দরজায় খোদাই করা পুরনো নকশাগুলোকে দেখে মনে হয় এটি বহু পুরনো। বাড়ির চারপাশে জ্বলজ্বল করে জোনাকির আলো, কিন্তু বাড়িটা যেন কোনো অশুভ শক্তির আড়ালে চাপা পড়ে আছে। দরজার সামনে দাঁড়িয়েই সে এক শীতল হাওয়া অনুভব করল। মনে হচ্ছিল কেউ যেন তাকে ভেতরে আমন্ত্রণ জানাচ্ছে, আবার সতর্ক করছে। পিছনে দাঁড়িয়ে থাকা কুসুম কাপা গলায় বলল, দাদা, বাড়িটার মধ্যে ঢুকলেই টের পাবেন। এই বাড়ি আর আগের মতো নেই গি। সমরেশ একটি মুহূর্ত সময় নিল। নিজের ব্যাগ থেকে ইক্টোপ্লাজমিক রেসোনান্স ডিটেক্টরটি বের করল এবং সেটি চালু করতেই একটি মৃদু শব্দ হতে লাগল। এই জায়গাটা অদ্ভুতভাবে সক্রিয়, সে নিজেকে বলল। দরজা খুলতেই ভেতর থেকে আসা গন্ধে সমরেশের নাক ছিটকে গেল। পুরনো কাঠ, স্যাঁতসেঁতে মাটি, আর কিছু যেন পোড়ামতো গন্ধ। বাড়ির ভিতরটা অনেকটা অন্ধকার, কেবল প্রাচীন ঝাড়বাতির মৃদু আলো ঘরের কোণগুলোকে আলোকিত করছে। সমরেশ কুসুমকে আশ্বস্ত করল, তুমি শান্ত থাকো, কিছু ঘটবে না গি। ভেতরে হারাধন নামের এক বৃদ্ধ পরিচারক এসে তাদের স্বাগত জানাল। তার চেহারা ভীত, চোখের কোণায় ক্লান্তির ছাপ। আপনি গোয়েন্দাবাবু? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, সমরেশ বলল। আমি বুঝতে পারছি এখানে কিছু অস্বাভাবিক চলছে। বলুন, কি ঘটেছে? হারাধন একটু ইতস্তত করে বলল, বাড়ির কর্তা সঞ্জীববাবু বেশ কিছুদিন ধরে লাইব্রেরির নিচে এক গোপন ঘরে সময় কাটাচ্ছিলেন। বলেছিলেন তিনি একটা বই পেয়েছেন যেটি তাকে অমরত্বের সন্ধান দিতে পারে। কিন্তু তারপর থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটছে গি। সমরেশ হারাধনের কথা শুনে একটু চুপ করে রইল। তখনই ঘরের কোণ থেকে অঞ্জনা মিত্র, সঞ্জীবের বিধবা স্ত্রী, ধীর পায়ে এগিয়ে এলেন। তার মুখে গভীর বিষাদের ছাপ। আপনি কিভাবে সাহায্য করবেন? তার গলা নরম, কিন্তু ভেতরে একটা চাপা আতঙ্ক লুকিয়ে আছে। আমি প্রথমে বাড়ির সবকিছু পরীক্ষা করব, সমরেশ বলল। যদি কিছু অস্বাভাবিক পাওয়া যায়, তবে তার সমাধানের পথ খুঁজব। তবে আমাকে সেই গোপন ঘরটি দেখাতে হবে গি। অঞ্জনা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, ঘরটি লাইব্রেরির নিচে। তবে আপনি সাবধান থাকবেন। সেখানে গেলে আপনি একা নন, এই অনুভূতি পেতে পারেন গি। সমরেশ হারাধন আর কুসুমকে বাইরে রেখে অঞ্জনার সঙ্গে লাইব্রেরির দিকে এগিয়ে গেল। লাইব্রেরি ছিল বিরাট এবং দেওয়ালে সারি সারি বই সাজানো। ঘরের এক কোণায় একটি সিঁড়ি দেখা গেল, যা নিচে চলে গেছে। এই সিঁড়ি দিয়ে নেমে যান। আমি অপেক্ষা করব, অঞ্জনা বললেন। সমরেশ একটি টর্চ হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করল। তার প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে সিঁড়ি থেকে শব্দ উঠছিল, যেন বাড়িটা নিজেই তার উপস্থিতি টের পাচ্ছে। নিচে নামতেই একটি ছোট ঘর দেখা গেল। ঘরটির মধ্যে একটি পুরনো টেবিল, তার উপর একটি মোটা কালো মলাটের বই। ঘরের দেওয়ালে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা, যা দেখেই সমরেশ বুঝতে পারল এখানে কালো জাদুর চর্চা হয়েছে। ডিটেক্টরটি এবার জোরে শব্দ করতে শুরু করল। এখানে শক্তিশালী কিছু আছে, সমরেশ বলল। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটি ছায়া ধীরে ধীরে গাঢ় হতে শুরু করল। ছায়াটি ক্রমে আকার নিতে লাগল, যেন কোনো অশুভ আত্মা জেগে উঠছে। কে আছিস? সমরেশ জোরে বলল। কিন্তু উত্তর এলো এক ভৌতিক কণ্ঠে, এখানে এসো না। এটা তোমার জন্য নয় গি। সমরেশ টর্চের আলো ছায়ার দিকে ফেলতেই সেটি হাওয়ার মতো মিলিয়ে গেল।